এক সময়ের কথা। একবার চন্দ্রগুপ্ত নদীর তীরে উদাস হয়ে বসেছিল, আর চাণক্য তাকে দেখতে পেলেন। চাণক্য তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার চন্দ্রগুপ্ত, তুমি এত দুঃখী কেন? তোমার অনুশীলনের কি হয়েছে? চন্দ্রগুপ্ত উত্তর দেয়, হে গুরুদেব, আমার সবসময় কাজ করতে ইচ্ছে করে না। পরিশ্রম তাতে যতই চেষ্টা করা হোক না কেন, মানুষ সবসময় কাজ করতে পারে না। কখনো কখনো লক্ষ্য থাকার সত্ত্বেও আমরা নিজেদেরকে দিশাহীন বোধ করি। আমাদের কাজ করার শক্তির অভাব হয়। কেন এমন হয়? চাণক্য হেসে বললেন, চন্দ্রগুপ্ত, যদি তোমার মনে এমন চিন্তা থাকে তাহলে বুঝতে হবে তোমার লক্ষ্য দুর্বল, তোমাকে তা শক্তিশালী করতে হবে। চাণক্য উত্তর দিলেন, তুমি যদি সফল হতে চাও তাহলে চন্দ্রগুপ্ত জীবনে কখনো অলস হয়ে বসে থাকবে না। চন্দ্রগুপ্ত তখন জিজ্ঞাসা করলেন, গুরুদেব, এটা কিভাবে সম্ভব? কাউকে কখনোই অলস হয়ে বসে থাকা উচিত নয়, এটা কেমন জিনিস? চাণক্য বললেন, এটি সাফল্যের একটি শক্তিশালী রহস্য। যদি সবাই এর অর্থ বুঝতে পারত তাহলে তাদের সফল হতে বেশি সময় লাগতো না। তখন চন্দ্রগুপ্ত জিজ্ঞাসা করলেন, গুরুদেব, কখনো অলস হয়ে বসে না থাকার অর্থ কি? চাণক্য বললেন, চন্দ্রগুপ্ত, আজ আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা তোমার সারা জীবন কাজে লাগবে। তাই মনোযোগ দিয়ে শোনো, কারণ আজ আমি তোমাকে সাফল্যের 7টি অমূল্য নীতি বলবো। যে কেউ জীবনে সফল হতে চায় তার এই 7টি নীতি সর্বদা মনে রাখা উচিত। এগুলো তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে। আমি সেগুলো একে একে ব্যাখ্যা করব। নমস্কার বন্ধুরা, ইনসাইড ইয়োরসেলফ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে কমেন্টে চাণক্য নীতি অবশ্যই লিখুন। তো আসুন শুরু করা যাক। চাণক্য বললেন, চন্দ্রগুপ্ত, আমি তোমাকে সেই 7টি নীতি বলার আগে একটি কাহিনী শোনাচ্ছি। গল্প শেষ হওয়ার পর আমি তোমাকে সব কিছু বলবো। তাই তোমাকে ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্য সব সময় ফল দেয়। আর মনে রাখো, শেখা কখনোই তাড়াহুড়োর কাজ নয়। এক সময় একটি ছোট্ট গ্রামে রামলাল নামের একজন মালি থাকতেন। রামলালের একটি বড় পরিবার ছিল, তার স্ত্রী, 4 সন্তান এবং বৃদ্ধ বাবা মা। কিন্তু তাদের পরিবারের অবস্থা খুবই খারাপ ছিল। তাদের ঋণের বোঝা এতটাই বেড়ে গিয়েছিল যে মহাজন প্রতিদিন তাদের দরজায় কড়া নাড়তেন। রামলালের একটি ছোট্ট জমি ছিল যেখানে তিনি প্রতি বছর ফসল বপন করতেন, কিন্তু অলসতা ছিল তার সবচেয়ে বড় শত্রু। একবার বসন্ত ঋতু আসে আর রামলাল সিদ্ধান্ত নেয় যে তিনি এই বছর ভালো ফসল ফলাবেন এবং তার সমস্ত ঋণ পরিশোধ করে দেবেন। তিনি ওই জমির মধ্যে বীজ বপন করেন, খনন করেন, আর তারপর ভেবে নেন যে প্রকৃতি সব কিছু সামলে নেবে। এরপর তিনি বাড়ি ফিরে বিছানায় শুয়ে পড়েন। তিনি ভাবেন, প্রতিদিন মাঠে যাওয়ার কি দরকার? বৃষ্টি আসবে, রোদ্দুর উঠবে, আর ফসল নিজে নিজেই বেড়ে উঠবে। এইভাবেই দিন কেটে যায়। এদিকে প্রতিবেশী প্রতিদিন তার জমি পরিদর্শন করতেন, সেচ দিতেন, সার প্রয়োগ করতেন এবং ফসলকে পোকামাকড় থেকে রক্ষা করতেন। কিন্তু রামলাল গ্রামের চত্বরে বসে গল্প করতেন, চা পান করতেন। তিনি বলতেন, কঠোর পরিশ্রম করে কি হয়? যদি তোমার ভাগ্যে থাকে তাহলে তুমি তা পাবেই। এইভাবেই 1 মাস কেটে যায়, 2 মাস কেটে যায়। মাঠে ঘাস গজিয়ে ওঠে, পোকামাকড় আক্রমণ করে, আর ফসলের গাছগুলি দুর্বল হতে শুরু করে। রামলাল মাঝে মাঝে মাঠের দিকে তাকাতো, কিন্তু সে ভাবতো, আমি আগামীকাল যাব, আজ আমি ক্লান্ত। অবশেষে ফসল কাটার সময় এসে গেল। রামলাল মাঠে পৌঁছে হতবাক হয়ে গেল। যেখানে প্রচুর ফসল হওয়ার কথা ছিল সেখানে শুধুমাত্র শুকনো ডালপালা এবং নষ্ট গাছপালা ছিল। সে কিছু শস্য পেয়েছিল, কিন্তু এত কম যে সেগুলো বাজারে বিক্রি করার মতোও ছিল না। ঋণ আরও বেড়ে গেল। পরিবার ক্ষুধার্ত হয়ে পড়ল এবং রামলাল অনুশোচনা করতে লাগলো যে যদি আমি সময় মতো জল দিতাম আর সার দিতাম তাহলে আজ আমার শস্য ভাণ্ডার পূর্ণ হতো, আমার সন্তানরা খুশি হতো, আমার ঋণ শোধ হয়ে যেত। কিন্তু অলসতা সব কিছু নষ্ট করে দিয়েছে। এরপর চাণক্য বললেন, এখন আমি তোমাকে সাফল্যের 7টি রহস্য বলবো, তাই মনোযোগ দিয়ে শুনুন। জীবনে সফল হতে চাইলে আপনাকে সবসময় এই বিষয়গুলো বিবেচনা করতে হবে। প্রথম নীতি হলো নিজের ওপর মনোযোগ দেওয়া, অন্যের ওপর নয়। চাণক্য তার বক্তব্যকে আরও জোর দিয়ে বললেন, যে ব্যক্তি অন্যদের সম্পর্কে খুব বেশি চিন্তা করে সে তার মনকে গোলক ধাঁধায় ফেলে দেয়। সে ভাবে যে ওই ব্যক্তি আমার চেয়ে এগিয়ে কেন, সে এটা কিভাবে করলো, আমি কেন এটা ভাবিনি। এই চিন্তাগুলো তোমার মনকে ক্লান্ত করে তোলে।
তোমার মন কখনোই শান্তিতে থাকে না, আর যখন মন অশান্তিতে থাকে তখন তুমি তোমার লক্ষ্যে সম্পূর্ণ মনোনিবেশ করতে পারো না। এই ক্লান্তি তোমাকে দুর্বল করে তোলে, বিভ্রান্ত করে তোলে এবং শেষ পর্যন্ত তোমাকে তোমার পথ থেকে সরিয়ে দেয়। চাণক্য চন্দ্রগুপ্তের কাঁধে হাত রেখে বললেন, হে চন্দ্রগুপ্ত, যদি তুমি সত্যি সফল হতে চাও তাহলে অন্যদের জীবন সম্পর্কে কম চিন্তা করার সংকল্প নাও। কে কি করছে, কে কি বলছে, কে কোথায় পৌঁছেছে, এই সব জিনিস ছেড়ে দাও। এগুলো তোমার কাছে গুরুত্বপূর্ণ নয়। তোমার লক্ষ্য, তোমার কাজ এবং তোমার অগ্রগতি সব থেকে গুরুত্বপূর্ণ। তোমার কাজের উন্নতিতে মনোনিবেশ করবে, তখন তুমি দেখবে তোমার মন শান্ত হচ্ছে, তোমার শক্তি বৃদ্ধি পাচ্ছে আর তুমি তোমার লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছ। চাণক্য একটি গভীর কথা বলেছেন যে ব্যক্তি অন্যের জীবনে কম জড়িত হয় সে তার নিজের জীবনে অনেক বেশি স্পষ্টতা খুঁজে পায়। স্পষ্টতা হলো সেই চাবিকাঠি যা তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যায়। যখন তোমার মন অন্যদের চিন্তাভাবনা থেকে মুক্ত থাকে তখন তুমি কেবল তোমার কাজ এবং তোমার অগ্রগতির উপর মনোনিবেশ করো। তখন তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যায়। মনে রেখো চন্দ্রগুপ্ত, জীবন একটি যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধে তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার বিক্ষিপ্ত মন। যখন তুমি অন্যের জীবনে জড়িয়ে পড়ো তখন তুমি তোমার মনকে দুর্বল করে দাও, কিন্তু যখন তুমি নিজের ওপর, তোমার কাজের উপর মনোনিবেশ করো তখন তুমি তোমার মনকে একটি শক্তিশালী অস্ত্র করে তোলো। এই অস্ত্র দিয়ে তুমি যে কোনো যুদ্ধে জয়লাভ করতে পারো, তুমি যে কোনো লক্ষ্য অর্জন করতে পারো। দ্বিতীয় নীতি হলো একটি স্পষ্ট এবং দৃঢ় লক্ষ্য নির্ধারণ করো। সাফল্যের পথে হাঁটতে হলে তোমাকে প্রথমে একটি স্পষ্ট এবং সুনির্দিষ্ট লক্ষ্য রাখতে হবে। এই লক্ষ্য তোমার জীবনের আলোক বার্তা যা তোমাকে সঠিক পথে পরিচালিত করে। লক্ষ্য ছাড়া জীবন হলো সমুদ্রে ভেসে থাকা নৌকার মতো, সেটা কোন তীরে আঘাত হানতে পারে তার কোনো ঠিক নেই। তাই এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে তুমি কি অর্জন করতে চাও, কোথায় পৌঁছাতে চাও এবং সেই লক্ষ্য তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। এটা কেবল একটি ধারণা নয়, বরং একটি গভীর প্রতিশ্রুতি যা তোমার প্রতিটি পদক্ষেপকে পরিচালিত করে। লক্ষ্য ওই স্বপ্ন নয় যেটা তুমি রাত্রে ঘুমানোর সময় দেখো। এটা এমন একটি দৃষ্টিভঙ্গি যা প্রতিটি জাগ্রত মুহূর্তকে অর্থপূর্ণ করে তোলে। যখন তুমি তোমার লক্ষ্য স্পষ্টভাবে সংজ্ঞায়িত করো তখন এটি তোমার মন ও হৃদয়কে একটি কেন্দ্রবিন্দুতে পরিণত করে। নিজেকে এটা জিজ্ঞাসা করা গুরুত্বপূর্ণ যে আমি কি চাই, এটা আমার কাছে কেন গুরুত্বপূর্ণ, আমি এর জন্য কতটা সময় এবং শক্তি উৎসর্গ করতে পারি। এই প্রশ্নের উত্তর দেওয়া কেবল তোমার লক্ষ্যকেই স্পষ্ট করে না, বরং এটিকে তোমার আত্মার একটি অংশ করে তোলে। জীবনের সবচেয়ে বড় ভুল হলো একসাথে অনেক দিকে দৌড়ানোর চেষ্টা করা। আজ আমরা ভাবি আমাদের এটা করা উচিত, আবার আগামীকাল একটি নতুন ধারণা আসে, পরের দিন আমরা আবার অন্য কিছুর পিছনে ছুটে চলি। এই বিভ্রান্তি আমাদের কোথাও নিয়ে যায় না। এক মহাত্মা বলেছিলেন, কখনো বিচলিত হবে না, কখনো এটা বলো না যে এটা করা যাবে না, এটা হবে না। এটি একটি গভীর শিক্ষা। যখন আপনি একটি লক্ষ্য নির্বাচন করেন তখন সেটাকে আপনার অগ্রাধিকার দিন। মাঝপথে ভাবতে শুরু করবেন না যে হয়তো এটি আমার জন্য নয় অথবা আমার অন্য কিছু করা উচিত। এই বিভ্রান্তি প্রায়শই আমাদের নিজস্ব মন দ্বারা সৃষ্ট হয়। আমরা মাঝে মাঝে অসংখ্য প্রশ্ন উত্থাপন করি যে আমি কি এটি করতে পারবো, এটি কি সঠিক পথ, আমি ব্যর্থ হব না তো। এই প্রশ্নগুলি স্বাভাবিক, কিন্তু এগুলিতে নিজেকে আবির্ভূত করতে দেবেন না। লক্ষ্য নির্বাচন করার পরে আপনাকে অবশ্যই আপনার মনকে শান্ত করতে হবে। যেমন মহাত্মা বলেছিলেন যে কোনো জিনিসকে জটিল করো না, খুব বেশি প্রশ্ন উত্থাপন করো না, একটি লক্ষ্য নির্ধারণ করুন এবং তাতে লেগে থাকুন। এই সংকল্প আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। তৃতীয় নীতি হলো নিজের ওপর বিশ্বাস রাখুন এবং সাহসের সাথে যে কোনো সমস্যার মুখোমুখি হন। আচার্য চাণক্য গভীর কণ্ঠে বলেন যে ব্যর্থতা আসবেই, কিন্তু ভয় পেও না, তার থেকে শিক্ষা নাও। প্রতিটি অসুবিধাই হলো তোমার জন্য শিক্ষা। আত্মবিশ্বাস রাখো, অধ্যাবসায় মন দাও, সাহস হারাবে না। এই বাক্যটি চন্দ্রগুপ্তের জন্য একটি জীবন মন্ত্র হয়ে ওঠে। যখন চাণক্য এবং চন্দ্রগুপ্ত নন্দ রাজবংশের বিরুদ্ধে তাদের প্রথম বিদ্রোহ শুরু করেছিলেন তখন তারা পরাজিত হয়েছিল। তাদের ছোট সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়েছিল, কিন্তু চাণক্য হাল ছাড়তে রাজি হননি। তিনি চন্দ্রগুপ্তকে ব্যাখ্যা করেছিলেন যে এই পরাজয় তার দুর্বলতা প্রকাশ করে দিয়েছে। তিনি একটি নতুন কৌশল তৈরি করেছিলেন।
স্থানীয় উপজাতিদের একত্রিত করেছিলেন এবং শেষ পর্যন্ত নন্দ রাজবংশের পতনের দিকে পরিচালিত করেছিলেন। মৌর্য সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন। চাণক্য চন্দ্রগুপ্তকে শিখিয়েছিলেন যে আত্মবিশ্বাস ছাড়া দৃঢ় সংকল্প অসম্পূর্ণ। অধ্যাবসায় হলো সেই আগুন যা কঠিন পরিস্থিতির মধ্যেও জ্বলতে থাকে। চন্দ্রগুপ্ত এমন সময় অভিজ্ঞতা লাভ করেছিলেন যখন সব কিছু অসম্ভব বলে মনে হয়েছিল। আলেকজান্ডারের সেনাবাহিনী যখন ভারত সীমান্তে ছিল তখন অনেকেই হতাশ হয়ে পড়েছিলেন, কিন্তু চাণক্য চন্দ্রগুপ্তকে মনে করে দিয়েছিলেন যে একজন যোদ্ধা হলেন সেই যিনি কেবল জয়ী নন, বরং যিনি শেষ পর্যন্ত লড়াই করেন। চতুর্থ নীতি হলো শেখা বন্ধ করবেন না। প্রতিদিন নতুন কিছু শিখুন, বই থেকে, মানুষের কাছ থেকে, নিজের ভুল থেকে। জীবন একটি অন্তহীন যাত্রা, আর এই যাত্রায় সাফল্যের সবচেয়ে বড় রহস্য হলো ক্রমাগত শেখা। যেদিন আমরা শেখা বন্ধ করব সেই দিনই আমাদের বৃদ্ধি থেমে যাবে। এই মন্ত্রটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি সকাল একটি নতুন সুযোগ, একটি নতুন শুরু, নতুন কিছু শেখার এবং নিজেকে উন্নত করার। তা বইয়ের পাতা থেকে হোক, অন্যের অভিজ্ঞতা থেকে হোক, অথবা আমাদের নিজস্ব ভুল থেকে শেখা হোক। শেখার প্রক্রিয়া কেবল আমাদের আলোকিত করে না, বরং জীবনের চ্যালেঞ্জগুলির মুখোমুখি হওয়ার জন্য আমাদের ক্ষমতায়িত করে। তাই আসুন এই মন্ত্রটি আরও গভীরভাবে অনুসন্ধান করি এবং আবিষ্কার করি যে কিভাবে প্রতিদিন নতুন কিছু শেখা আমাদের সাফল্যের আরও উচ্চতায় নিয়ে যেতে পারে। প্রতিদিন নতুন কিছু শিখুন। বইয়ের এই মন্ত্রটি আমাদের বইয়ের শক্তির কথা মনে করিয়ে দেয়। বই কেবল জ্ঞানের ভাণ্ডারই নয়, বরং এগুলো আমাদের এমন মানুষের অভিজ্ঞতা, চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গিও প্রদান করে যাদের সাথে আমরা কখনো দেখা করতে পারিনি। আত্মজীবনী, বিজ্ঞান, দর্শন অথবা উপন্যাস যাই হোক না কেন, প্রতিটি বই আমাদের কিছু না কিছু শেখায়। কিছু বইয়ের কয়েকটি অংশ আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি মানুষই একটি চলমান বিশ্ববিদ্যালয়। প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু আছে যা আমরা শিখতে পারি। তা তোমার সহকর্মীর সময় ব্যবস্থাপনার দক্ষতা, তোমার বন্ধুর ইতিবাচক মনোভাব, অথবা অপরিচিত ব্যক্তির কাছ থেকে পাওয়া ছোট গল্প। প্রতিটি কথোপকথন শেখার সুযোগ করে দেয়। সাফল্যের পঞ্চম নীতি হলো শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রম। শৃঙ্খলা হলো সেই দড়ি যা তোমাকে তোমার লক্ষ্যে টেনে নিয়ে যায়। এই উক্তিটি কেবল শব্দের সমষ্টি নয়, বরং একটি সত্য যা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের ভিত্তি স্থাপন করে। শৃঙ্খলা হলো সেই কাঠামো যা তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার পথ প্রশস্ত করে। এটি এমন একটি শক্তি যা তোমাকে বিভ্রান্তি থেকে রক্ষা করে, তোমাকে বিচরণ থেকে বিরত রাখে এবং তোমার লক্ষ্যের দিকে স্থির পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করে। সকালে সময় মতো ঘুম থেকে ওঠো, কিছু ব্যায়াম করো। এই পরামর্শটি সহজ বলে মনে হচ্ছে, কিন্তু এর প্রভাব গভীর। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা কেবল সময় বাঁচায় না, বরং দিনের জন্য মন ও শরীরকে প্রস্তুত করে। এই সময় আপনি নিজের চিন্তা ভাবনাগুলিকে সংগঠিত করতে পারেন, আপনার লক্ষ্যগুলি মনে রাখতে পারেন এবং ইতিবাচক শক্তি দিয়ে দিন শুরু করতে পারেন। কঠোর পরিশ্রমের কোনো শর্টকাট নেই। প্রচুর ঘাম ঝরান, দেখবেন সাফল্য আসবেই। এই উক্তিটি যে কেউ তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চায় তার জন্য একটি অনুপ্রেরণা। কঠোর পরিশ্রম হলো সাফল্যের এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনি আপনার দক্ষতা বৃদ্ধি করেন, আপনার দুর্বলতাগুলি কাটিয়ে ওঠেন এবং নির্লসভাবে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান। কঠোর পরিশ্রমের অর্থ কেবল শারীরিক পরিশ্রম নয়, এটি মানসিক এবং বৌদ্ধিক প্রচেষ্টাকেও অন্তর্ভুক্ত করে। যেমন একজন লেখক তার গল্পকে নিখুঁত করার জন্য দিনরাত পরিশ্রম করেন। সাফল্যের ষষ্ঠ নীতি হলো কখনো অলস হয়ে বসে না থাকা। এই মন্ত্রটি আমাদের আরও শেখায় যে শেখা কখনো থামানো উচিত নয়। জীবন একটি অবিরাম শেখার প্রক্রিয়া, আর প্রতিটি সুযোগ বা মুহূর্ত এই প্রক্রিয়াটিকে সমৃদ্ধ করতে পারে। আপনি কোডিং, রান্না বা জনসাধারণের সাথে কথা বলার মতো একটি নতুন দক্ষতা শিখুন, অথবা আপনার বিদ্যমান দক্ষতা উন্নত করুন। এটি আপনার আত্মবিশ্বাস এবং ক্ষমতা বৃদ্ধি করে। এটি একটি গভীর সত্য যে মানুষ কখনোই সত্যি অলস থাকে না। আমাদের মন সর্বদা চিন্তা করে, এমনকি যখন আমরা ঘুমাই তখনও আমরা স্বপ্ন দেখি। তাহলে যদি আমাদের মন সবসময় সক্রিয় থাকে, তাহলে কেন সেই কার্যকলাপকে ইতিবাচক কিছুতে রূপান্তরিত করবেন না? অবসর সময়ে অপ্রয়োজনীয় জিনিস নিয়ে চিন্তা করার পরিবর্তে আপনার স্বপ্ন, লক্ষ্য এবং আপনার সুখ সম্পর্কে চিন্তা করুন। উদাহরণস্বরূপ, যখন আপনি হাঁটতে যান
তখন আপনার চারপাশে প্রকৃতি পর্যবেক্ষণ করুন। গাছপালা, আকাশ এবং পাখিদের দিকে তাকান। তাদের সাথে মানসিক সংলাপে লিপ্ত হন। আপনার ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন। আপনার কল্পনার মাধ্যমে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করুন। এই সব কিছুই আপনার মনকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে দেবে। যদি আপনার অবসর সময় থাকে তাহলে ঘুমিয়ে নষ্ট করবেন না। কিছু শিখুন, দক্ষতা অর্জন করুন, অথবা আপনি যা উপভোগ করেন তা করুন। জীবন একটি মূল্যবান উপহার এবং সময় সবচেয়ে মূল্যবান রত্ন। প্রতিটি মুহূর্ত বিশেষ কিছু সম্ভাবনা বহন করে। আমাদের জীবনের মূল্যবান মুহূর্তগুলিকে লক্ষ্যহীনভাবে নষ্ট করবেন না। কখনো অলস হয়ে বসে থাকবেন না। এই নীতিটি আমাদের শেখায় যে অবসর সময় নষ্ট করার পরিবর্তে একটি সৃজনশীলতা, শেখা এবং নিজের অগ্রগতির জন্য ব্যবহার করুন। এই মন্ত্রটি আমাদের অনুপ্রাণিত করে প্রতিটি মুহূর্তকে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে তুলতে। যখন আমরা অলস বসে থাকি আর কিছুই করি না, তখন আমাদের মন নেতিবাচক চিন্তাভাবনার দিকে ঘুরে বেড়ায়। উদ্বেগ, চাপ এবং অপ্রয়োজনীয় ভয় শিকড় গেড়ে বসতে শুরু করে। উদাহরণস্বরূপ, যদি তুমি কোনো কিছুতে ব্যর্থ হও এবং অলস হয়ে বসে বারবার তা বিশ্লেষণ করো, তাহলে তা তোমাকে আরও নিরুৎসাহিত করবে। বিপরীতভাবে, যদি তুমি সেই সময়টিকে একটি ইতিবাচক কার্যকলাপের জন্য ব্যবহার করো, তাহলে তোমার মনোযোগ নেতিবাচকতা থেকে সৃজনশীলতার দিকে চলে যাবে। অলস হয়ে বসে থাকা কেবল সময় নষ্ট করে না, বরং অগ্রগতিকেও থামিয়ে দেয়। কল্পনা করো তোমার 1 ঘন্টা অবসর সময় আছে। যদি তুমি ওই 1 ঘন্টায় নতুন কিছু শেখো, তাহলে তুমি নিজেকে কতটা উন্নত করতে পারবে। তো বন্ধুরা, এই নীতিগুলিকে অবশ্যই জীবনের প্রতিটি পদে পদে মেনে চলুন। দেখবেন আপনাকে সফল হতে কেউই বাধা দিতে পারবেন না। যদি এই ভিডিওটি আপনাকে উপকৃত করে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।